ওকে, চলো আজকে আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে যে ক্লাস 10 আইসিএসসির যত কেমিক্যাল রিয়াকশান আছে, মানে ইম্পর্টেন্ট কেমিক্যাল রিয়াকশান, সেগুলোকে আমরা করব। দেখো মেন টপিক আইসিএসসির জন্য যেটা হলো, আইসিএসসির জন্য মেন টপিক হলো আইসিএসসি ক্লাস 10 কেমিস্ট্রি। দেখো, একটা কথা ভালো করে মাথায় রাখবে, কোন কোন টপিকগুলো আমাদের এই পার্টিকুলার মুহূর্তে ইম্পর্টেন্ট রয়েছে। যে টপিকগুলো ইম্পর্টেন্ট আছে তাদের মধ্যে প্রথম টপিক যেটা হচ্ছে, দেখো প্রথম আমাদের হচ্ছে সালফিউরিক অ্যাসিড, যথেষ্ট ইম্পর্টেন্ট টপিক। নাম্বার 2 HCl, একটা গুরুত্বপূর্ণ টপিক আছে। দেখো মেন আমাদের এই যে 4টে কম্পাউন্ড রয়েছে, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যামোনিয়া। সবার প্রথমে এই চারটাকে পড়ো। সবার প্রথমে ফার্স্ট এই চারটে চ্যাপ্টারকে পড়ো। এই চারটে চ্যাপ্টারের মধ্যে থেকে ইন্টার রিলেটেড কোয়েশ্চেন আসবে। প্রথম নাম্বার 1 হয়ে গেল। এই প্রথম 4টে কম্পোনেন্ট আমি বলে দিচ্ছি কী কী আসবে, কী কী পড়বো, কী কী না পড়বো এবং অন্যান্য কিছু। তো ফার্স্ট আমি শেষ করার চেষ্টা করব যে কী কী করবো না করবো। পড়তে তো হবে সেই কনসাইসি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পড়তে হবে কনসাইসি, কারণ রিয়াকশান তোমাকে মনে রাখতে হবে, রিয়াকশান তোমাকে মুখস্থ করতে হবে, রিয়াকশান তোমাকে বুঝতে হবে, কারণ তুমি রিয়াকশান বানাতে পারবে না। রিয়াকশানটা কোনো কনসেপচুয়াল জিনিস নয় যে না রিয়াকশান আমি বানিয়ে নেবো বা সামথিং। রিয়াকশান তোমাকে, হ্যাঁ কনসেপ্ট তো অবশ্যই আছে, কিন্তু কনসেপ্ট ছাড়াও বেসিকটা তো তোমাকে জানতেই হবে, না হলে তুমি রিয়াকশানে এগোতে পারবে না। ওকে, কথা বাড়িয়ে লাভ নেই, মেন কথা হচ্ছে একটা, প্রথমে আমরা এই 4টে কম্পাউন্ড করব। এই 4টে কম্পাউন্ড করার পরে তারপরে আমরা চলে যাব হচ্ছে প্রথম স্টেপ। আচ্ছা, এটা হচ্ছে প্রথম স্টেপ। আমি পড়ার ধরন বলে দিচ্ছি। প্রথমত আমরা পড়বো হচ্ছে এই 4টে কম্পাউন্ডকে তুমি শেষ করে দাও। 4টে কম্পাউন্ডকে শেষ করলে তোমার কিন্তু 50% কি 60% কাজ হয়ে গেল তোমার কেমিস্ট্রির জন্য। সেকেন্ড অফ অল তোমাকে করতে হবে এরপরে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি। ঠিক আছে, আমি পুরো ফ্লোচার্ট বলে দিচ্ছি কিভাবে করব না করব। প্রথম সেকেন্ড পয়েন্টে আমরা করব কি, তার মানে কি আমার স্টেপ 1 কি হবে, স্টেপ 1 আমাকে করতে হবে হচ্ছে প্রথমে সালফিউরিক অ্যাসিড থেকে শুরু করবে, শেষ করবে যত রিয়াকশান আছে আমি ধরে বলছি কী কী রিয়াকশান করাবো। HCl করবে, শেষ করবে। নাইট্রিক অ্যাসিড করবে, শেষ করবে। অ্যামোনিয়া করবে, শেষ করবে। অ্যামোনিয়া করা মানে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি আছে। অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রিতে 2 ধরনের রিয়াকশান দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের রিয়াকশান নাম্বার 1, আর নাম্বার 2 হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রক্সাইডের রিয়াকশান দেখতে পাওয়া যায়। তো মেনলি আমাদের এই দুটো রিয়াকশান হয়ে গেল। এটা হলো স্টেপ 2। তুমি চলো এবার স্টেপ 3তে। আমরা দেখো কী করে জিনিসগুলোকে কভার করছি। স্টেপ 1-এ আমরা করলাম এই 4টে, তারপরে এটা। আর স্টেপ 3তে আমরা করব হলো অর্গ্যানিক কেমিস্ট্রি রিয়াকশান। অর্গ্যানিক কেমিস্ট্রি রিয়াকশানগুলো আমরা করব। আচ্ছা, অর্গ্যানিক কেমিস্ট্রি রিয়াকশানগুলো স্টেপ 3তে করবে। অ্যান্ড স্টেপ 4-এ কীভাবে রিয়াকশান কভার হয়ে যাবে ভালো করে বুঝতে পারবে। স্টেপ 4-এ করবে কি, স্টেপ 4-এ করবে হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি যাকে বলা হয়ে থাকে, বা ইলেকট্রোলাইসিস যাকে বলা হয়। ঠিক আছে, ইলেকট্রোলাইসিস আমরা করব কোথায়, স্টেপ 4-এ। এখানে দেখবে রিয়াকশান আছে কতগুলো, অ্যানোড ক্যাথোডের রিয়াকশান রয়েছে। অ্যানোড থেকে কীভাবে তৈরি হচ্ছে, মেনলি ইলেকট্রোলাইসিসের জন্য 4টে পার্ট আছে। লেড PbO, লেড অক্সাইডের ইলেকট্রোলাইসিস রয়েছে, জলের ইলেকট্রোলাইসিস রয়েছে, কপার সালফেটের 2টো ইলেকট্রোলাইসিস রয়েছে। একটা হচ্ছে প্ল্যাটিনামের প্রেজেন্সে, আর একটা হচ্ছে কিসের প্রেজেন্সে, আর একটা হচ্ছে কপারের প্রেজেন্সে। তো মেনলি আমাদের এই 4টে মেন টপিক, এই 4টে টপিক করলে আমাদের রিয়াকশানের পোর্শন কিন্তু কভার হয়ে গেল। এখন প্রশ্ন আসছে মোল কনসেপ্ট কী করবো স্যার। মোল কনসেপ্ট সবার লাস্টে করো, কারণ মোল কনসেপ্ট থেকে অত বেশি জটিল কোয়েশ্চেন আসবে না, 2-1 টাইপেরই কোয়েশ্চেন আসে। তো মোল কনসেপ্ট লাস্টে করবে। স্টেপ 5-এ চলে যাবে হচ্ছে কি, মোল কনসেপ্ট একদম লাস্টে করো, সেটা হচ্ছে স্টেপ 5-এ করো। ওকে, এবার তোমরা কোয়েশ্চেন করবে স্যার মোল কনসেপ্ট তো বলে দিলে ভালো কথা, তাহলে অ্যাসিড বেস অ্যান্ড সল্ট কখন করবো, একদম লাস্ট। অ্যাসিড বেস অ্যান্ড সল্ট হচ্ছে খুব বেসিক জিনিস থাকে। খুব বেসিক জিনিস থাকার জন্য আমার মনে হয় খুব অল্প টপিক 10 ইয়ার্স কভার করলে মোটামুটি কভার হয়ে যায়। তো তার জন্য আমি বলবো একদম লাস্ট টপিক যেটা করবে সেটা হচ্ছে অ্যাসিড বেস অ্যান্ড সল্ট। ঠিক আছে, এই হচ্ছে আমার পড়ার ফ্লোচার্ট হবে। এটা হচ্ছে স্টেপ 6।
তার মানে 6টা স্টেপে আমরা টোটাল পড়া করব, সেটা হচ্ছে এই হচ্ছে তার ফ্লোচার্ট। ওকে, কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি সালফিউরিক অ্যাসিডের মধ্যে থেকে কী পড়বো, কোথা থেকে কী পড়বো সেগুলো এবার বলে দিই, এবং যে টপিকগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি জাস্ট একবার ডিসকাস করে দিচ্ছি কী কী টপিক আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট রয়েছে। দেখো, মেন কথা হলো যে অর্গ্যানিক ইলেকট্রোলিসিস কিন্তু ভালো করে করো, কারণ ইলেকট্রোলিসিস থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসে। আর সবার প্রথমে এই যে 4টে পার্ট, মানে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির যে 4টে পার্ট আছে, প্রথম আমি ধরি সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিডের মধ্যে থেকে মেন আমি কি করব। প্রথম কথা, আমরা স্ট্রাকচার জানি। সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার কেমন হবে? স্ট্রাকচার হচ্ছে OH, অক্সিজেন, হাইড্রোজেন, দ্যাট ইজ সালফিউরিক অ্যাসিড। ওকে, H2SO4 সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে আমাদের, এটা দেখতে পাওয়া গেল। এরপরে আমরা যদি নর্মালি ঢুকি, দেখো আজে বাজে রিয়াকশান এখন করবে না। আজে বাজে রিয়াকশান করলে এই পার্টিকুলার মুহূর্তে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে, বিকজ পরীক্ষা চলে এসেছে। তো মেনলি প্রিপারেশন প্রসেসটা প্রথম করবে, যে প্রিপারেশন আমরা কী করে করব। প্রিপারেশন প্রসেস আমাকে করতে হবে। প্রথম কথা, প্রিপারেশন প্রসেসের মধ্যে থেকে কী কী আছে তুমি যদি নর্মালি দেখো, তো প্রথম যে রিয়াকশানটা খুব ইম্পর্টেন্ট, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের রিয়াকশান, দুটো সালফার ডাইঅক্সাইড। দেখো সালফার ডাইঅক্সাইড সালফার থেকে আমরা তৈরি করতে পারি, সিম্পল। সালফারের সাথে অক্সিজেন রিয়াকশান করলে অবভিয়াসলি আমাদের সালফার ডাইঅক্সাইড তৈরি হয়, খুব স্বাভাবিক। সালফার ডাইঅক্সাইডের সাথে তুমি যদি অক্সিজেন রিয়াকশান করো ইন প্রেজেন্স অফ ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, V2O5 আর প্ল্যাটিনাম, তাহলে তৈরি হবে কি? সালফার ট্রাইঅক্সাইড তৈরি হবে। ওকে, স্টেপগুলো মনে রাখো, স্টেপগুলো মনে রাখলে আমাদের বেসিক জিনিস হয়ে যাবে। আচ্ছা, টেম্পারেচার কিন্তু এখানে লাগে। আর যেহেতু তুমি সালফার ট্রাইঅক্সাইড করছো, এবার থার্ড স্টেপে কী হবে? সালফার ট্রাইঅক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিড যদি রিয়াকশান করি, তাহলে আমাদের তৈরি হবে H2S2O7, ওলিয়াম তৈরি করবে। H2S2O7 এর পুরো ফর্ম কি? ওলিয়াম। এবার ওলিয়ামের মধ্যে থেকে ওলিয়াম আছে। এবার ওলিয়ামের মধ্যে থেকে তুমি যদি জল মেশাও, জাস্ট ওলিয়ামের মধ্যে জল মেশাও, এই পোর্শনটা কিন্তু ভালো করে করো। আর একটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে আইসিএসসিতে কিন্তু ব্যালেন্সড কেমিক্যাল রিয়াকশান কিন্তু দিতে হবেই। উইদাউট ব্যালেন্সড কেমিক্যাল রিয়াকশান কোনো মার্কস কিন্তু পাবে না। সো বি সিরিয়াস, ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন কিন্তু তোমাদের লিখতে হবেই হবে, নাহলে কিন্তু মার্কস দেবে না। H2SO4 যদি দিই, তাহলে আমাদের কী তৈরি হবে? দুটো সালফিউরিক অ্যাসিড তৈরি হবে। আচ্ছা, প্রিপারেশন প্রসেসের মধ্যে এই প্রসেসটা কিন্তু করবে। জাস্ট আমি বলে দিলাম, আমার বলার দরকার ছিল না, বাট বলে দিলাম। বারবার বলছি, রিয়াকশান কিন্তু মুখস্থ করতেই হবে, তার জন্য প্রমোট করছি না। বাট কনসাইজ মোস্ট বেটার বই, কনসাইজ যথেষ্ট বেটার বই আছে, কিন্তু ওখান থেকে কোয়েশ্চেন আইসিএসসিতে ওর বাইরে কখনোই আসে না এবং দেওয়া হয় না। তো বেসিক্যালি এই গেল হচ্ছে সালফিউরিক অ্যাসিডের মেন ব্যাপার। আচ্ছা, সালফিউরিক অ্যাসিডের অন্যান্য যে সমস্ত হাবিজাবি রিয়াকশান আছে, করার দরকার নেই, করতে হবে না। যে মেন রিয়াকশানগুলো আছে আমি লিখে দিচ্ছি কী কী করবে। প্রথম হচ্ছে ডিহাইড্রেটিং নেচার অবশ্যই মাস্ট করবে। ডিহাইড্রেটিং নেচার, ঠিক আছে? কি হয়? ধরো চিনি বা সুগার, C6H12H22O11, H22O11 ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড দাও। সালফিউরিক অ্যাসিড দিলে কী তৈরি হবে? কার্বন তৈরি করবে। কার্বন তৈরি করার সাথে সাথে C12H22O11 কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দাও, 12টা কার্বন আর 11টা জল। 12টা কার্বন তৈরি করবে, 11টা জল তৈরি করবে। ভালো করে মাথায় রাখবে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিতে হবে, তাহলে কি না হলে কিন্তু হবে না। কারণ কনসেন্ট্রেট ডাইলুট সালফিউরিক অ্যাসিডের মধ্যে অলরেডি জল আছে, তাহলে ও কি ডিহাইড্রেট করবে? ডাইলুট সালফিউরিক অ্যাসিডের মধ্যে অলরেডি জল আছে, তাহলে ওর তো ডিহাইড্রেটিং নেচার দেখতে পাওয়া যাবে না। ডিহাইড্রেটিং নেচার কেবলমাত্র দেখতে পাওয়া যাবে কার? যার মধ্যে অলরেডি জল নেই। তাহলে জল নেই কার মধ্যে? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের মধ্যে। তাহলে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের মধ্যে জল না থাকার জন্য ওটা ডিহাইড্রেটিং নেচার দেখতে পাওয়া যাবে। আরও দেখবে কয়েকটা রিয়াকশান আছে, আমি একটি মাত্র রিয়াকশান করিয়েছি ডিহাইড্রেটিং নেচারের জন্য। তুমি এখান থেকে ফর্মিক অ্যাসিডও করতে পারো, এখান থেকে ফর্মিক অ্যাসিডের রিয়াকশনও করতে পারো। HC ডবল বন্ডেড অক্সিজেন OH। আর একটা কথা প্রসঙ্গত বলে দিই, সেটা হচ্ছে অর্গ্যানিক কম্পাউন্ডকে সবসময় ভেঙে আঁকলে দেখবে অর্গ্যানিক কম্পাউন্ড বুঝতে কিন্তু আমাদের সুবিধা হয়, না হলে কিন্তু প্রবলেম হয়, ঠিক আছে? এবার এর মধ্যে তুমি যদি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দাও, সবসময় অর্গ্যানিক কম্পাউন্ড কিন্তু কী তৈরি করবে? অর্গ্যানিক কম্পাউন্ড তৈরি করবে। যখন কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দেওয়া হবে, তখন কার্বন মনোক্সাইড তৈরি করবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, জল তৈরি করবে। কিন্তু ফর্মিক অ্যাসিডে কার্বন কটা? একটা।
তাহলে শুধুমাত্র কি তৈরি করবে? কার্বন মনোক্সাইড এবং ওয়াটার মলিকুল তৈরি করবে, এর বাইরে কিন্তু কিছু তৈরি করবে না, এটা যেন মাথায় থাকে। সিমিলারলি আমরা যদি অক্সালিক অ্যাসিড নিই, COOH, তার মধ্যে আমরা কি দিলাম? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দেওয়া হচ্ছে। তাহলে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড যেই দেবো, সাথে সাথে আমাদের কি তৈরি হবে? যেহেতু দুটো কার্বন আছে, দ্যাট ইজ অক্সালিক অ্যাসিড। হ্যাঁ, অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডের মধ্যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে কি? ফর্মিক অ্যাসিড। এবার অক্সালিক অ্যাসিডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড দিলে কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, আর তৈরি হবে কি? জল তৈরি হবে। বাস, এই হচ্ছে ডিহাইড্রেটিং নেচারের এক্সাম্পল দেখতে পাওয়া যায়। তো ডিহাইড্রেটিং নেচারটা কিন্তু প্রপার্টি যেটা রয়েছে, ডিহাইড্রেটিং প্রপার্টি বা ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করে, তার এইগুলো প্রপার্টি আছে। আরও কিছু প্রপার্টিও দেখবে বইয়ে আছে, সেগুলো কিন্তু পড়ে নেবে সাথে সাথে, ঠিক আছে? মেনলি আমাদের এগুলোই ইম্পর্টেন্ট থাকে। সুগারের মধ্যে বা সুক্রোজের মধ্যে দিলে কি হয়? ফর্মিক অ্যাসিডের মধ্যে দিলে কি হয়? অক্সালিক অ্যাসিডের মধ্যে দিয়ে হয়। হ্যাঁ, আর একটা জিনিস, সেটা হচ্ছে কি? ইথানলের মধ্যে দিলে কি হয়? ওটা কিন্তু অর্গ্যানিকেও আছে। আর একটা কথা আমি বলে দিই, রিয়াকশান কিন্তু সবাই কিন্তু একটা অন্যটার সাথে ইন্টারকানেক্টেড। বললো স্যার কী করে বলছি ইন্টারকানেক্টেড? দেখাচ্ছি ইন্টারকানেক্টেড কী করে। দেখো, C2H5OH, এই রিয়াকশানটা তুমি আবার অর্গ্যানিকেও পাবে। তাহলে অর্গ্যানিকেও হয়ে যাচ্ছে, আবার ইনঅর্গ্যানিকও হয়ে যাচ্ছে। তাহলে এক ঢিলে দুই পাখি মরে গেল, সিম্পল কথা। তাহলে আমরা এটা কি আছে? ইথানলের মধ্যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আমি দিলাম, ঠিক আছে? ইথানলের মধ্যে কি দেওয়া হলো? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দেওয়া হলো। তাহলে ইথানলের মধ্যে যদি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে দেওয়া হয়, সিমিলারলি আমরা কি বললাম? যদি কোনো অর্গ্যানিক কম্পাউন্ডের মধ্যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়, তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড তৈরি হয়। বাট এটার জন্য সেটা হবে না। তার মানে এটা কি? এক্সেপশনাল রিয়াকশান। আর এক্সেপশনাল রিয়াকশান হওয়ার জন্যই এটা এত বেশি ইম্পর্ট্যান্ট আমাদের দেখতে পাওয়া যাচ্ছে। কি তৈরি হবে তাহলে? 170 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। এখন অনেকে কোয়েশ্চেন করবে, স্যার 170 কি লেখাটা গুরুত্বপূর্ণ? না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই, হিট লিখলেও হবে, সবসময় 170 নাও মনে থাকতে পারে। তাহলে এখানে কি তৈরি হবে? ইথিন তৈরি করবে। তাহলে তৈরি করবে কি? আচ্ছা, আমি উপরের পোর্শনটা মুছি। তাহলে এখানে তৈরি হচ্ছে ইথিন তৈরি হবে। ইথিন মানে দেখো ডবল বন্ড, আর ডবল বন্ড মানে কি? আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন বলা হয়ে থাকে। তাহলে ডবল বন্ডেড কম্পাউন্ড তৈরি হলো, তার মানে কি? আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন আমাদের তৈরি হলো, ইন প্রেজেন্স অফ ওয়াটার আমাদের তৈরি করবে। ওকে, তাহলে দ্যাট ইজ দ্য পয়েন্ট। তারপরে ডিহাইড্রেটিং নেচারের মধ্যে থেকে আমাদের কী কী দেখতে পাওয়া গেল? ডিহাইড্রেটিং নেচারের মধ্যে থেকে এগুলো আমরা দেখতে পাই। সিমিলারলি আমরা যদি বলে থাকি যে এরপরে আর একটা নেচার হয়, সেটা হচ্ছে নন ভোলাটাইল নেচার। ঠিক আছে, সবসময় মাথায় রাখবে কি এর পরের যে নেচারটা রয়েছে, দ্যাট ইজ ডিহাইড্রেটিং নেচারের পরে আমাদের আছে হচ্ছে নন ভোলাটাইল নেচার। সালফিউরিক অ্যাসিডের মধ্যে থেকেই কিন্তু এই টপিকগুলোই ইম্পর্টেন্ট। শোনো, একটা কথা ভালো করে মাথায় রাখবে, নন ভোলাটাইল মানে কি? যে উড়ে যায় না। আগে আমি জাস্ট বলে দিই নন ভোলাটাইল কেন হয়, তারপরে রিয়াকশান দিয়ে বোঝাবো কিসের জন্য হচ্ছে। একটা কথা ভালো করে মাথায় রাখবে, সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার কেমন একটু আগে আমি দেখিয়েছিলাম। OH রয়েছে, এখানে কি আছে? OH আছে। দেখো, আর একটা সালফিউরিক অ্যাসিড যদি থাকে এর পাশে, তাহলে এই হাইড্রোজেনের সাথে এই হাইড্রোজেনটাকে আমি ওপরের দিকে আঁকি। আচ্ছা, অক্সিজেন আর হাইড্রোজেনের মাঝখানে একটা বন্ডিং তৈরি হবে, তাকে বলা হবে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এখন প্রশ্ন আসছে, এই বন্ডিং কি শুধুমাত্র এখানেই তৈরি হবে? না, এই বন্ডিং এই হাইড্রোজেনও তৈরি হবে, এই বন্ডিং এই হাইড্রোজেনও তৈরি হবে। তাহলে তুমি একটা জিনিস অবজার্ভ করো, অনেকগুলো মলিকিউল একসাথে একটা জায়গার মধ্যে কম্প্যাক্ট হয়ে আছে। কি বললাম? অনেকগুলো মলিকিউল একসাথে একটা জায়গার মধ্যে কম্প্যাক্ট হয়ে আছে, দ্যাট ইজ নোন অ্যাজ আমাদের ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের থ্রু দিয়ে। যেহেতু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের থ্রু দিয়ে এতগুলো মলিকিউল একসাথে কম্প্যাক্ট হয়ে আছে, তার জন্য অবভিয়াসলি এদের মাঝখানে অ্যাট্রাকশন ফোর্স কী হবে? অনেক বেশি হবে।
আর অ্যাট্রাকশন ফোর্স যদি বেড়ে যায় তাহলে মলিকিউলগুলো কী হবে, ধরো এই মলিকিউল এই মলিকিউল এই মলিকিউল এই মলিকিউল একটা অন্যর সাথে অ্যাট্রাকশানে আছে, তাহলে সে কি উড়ে যেতে পারবে? নিশ্চয়ই উড়ে যেতে পারবে না, খুব স্বাভাবিকভাবে উড়ে যেতে পারবে না। কেন পারবে না? বিকজ তাদের মাঝখানে অ্যাট্রাকশন ফোর্স কী আছে, বেশি আছে। প্রত্যেকটা মলিকিউলকে কী করছে, অ্যাট্রাক্ট করছে। আর অ্যাট্রাক্ট করার জন্য তাদের মধ্যে কী দেখতে পাওয়া যাবে, যে নন ভোলাটাইল নেচার শো করবে। আর নন ভোলাটাইল মানে কি, যে কম্পাউন্ড উড়ে যায় না, যে কম্পাউন্ড ইভাপোরেট করে যায় না বা ডাইরেক্টলি গ্যাসে মানে ডাইরেক্টলি ভেপারে কনভার্ট হতে পারে না, তাকে বলা হয় হচ্ছে নন ভোলাটাইল নেচার বলা হয়ে থাকে। ওকে, এই যে জিনিসটা, এটা আমরা একটা রিয়াকশানের থ্রু দিয়ে কী করব, প্রসিড করাবো, বা রিয়াকশানের থ্রু দিয়ে এই জিনিসটাকে প্রুভ করব যে সালফিউরিক অ্যাসিড নন ভোলাটাইল নেচার হয়ে থাকে। দেখো, নন ভোলাটাইল নেচারের যে কোনো কম্পাউন্ড সবসময় ভোলাটাইল অ্যাসিড তৈরি করবেই, খুব স্বাভাবিক বিষয়, ঠিক আছে। নন ভোলাটাইল কী বললাম, নন ভোলাটাইল কম্পোনেন্টরা সবসময় রিয়াকশানের থ্রু দিয়ে ভোলাটাইল নেচারের অ্যাসিডকে প্রোডাকশান করবে। তার মানে আমরা যদি NaClকে নিই, NaCl এর সাথে ধরো সালফিউরিক অ্যাসিডের রিয়াকশান হচ্ছে, তাহলে কি হলো, Na2SO4 হলো। ওকে, Na2SO4 তৈরি হলো, HCl তৈরি হলো। আর আমি কিন্তু বারবার বলছি, ব্যালেন্স কিন্তু মাস্ট, ব্যালেন্স কিন্তু করতে হবেই, ঠিক আছে। তাহলে আমাদের কী হলো, ব্যালেন্স করে দিলাম। দেখো এটা কি, HCl হচ্ছে ভোলাটাইল অ্যাসিড আমরা বলতে পারি। তার মানে কী হলো, অবভিয়াসলি সালফিউরিক অ্যাসিড তাহলে মানে কী ছিল, নন ভোলাটাইল ছিল, ভোলাটাইল ছিল। তার নন ভোলাটাইল থাকার জন্যই ও কি তৈরি করেছে, ও হচ্ছে সবসময়ের জন্য ভোলাটাইল অ্যাসিডকে প্রোডাকশন করেছে। ব্যাস, এই একটা রিয়াকশান যেটা প্রুভ করে যে সালফিউরিক অ্যাসিড কী ছিল, সালফিউরিক অ্যাসিড ভোলাটাইল ইন নেচার ছিল। সিমিলারলি আমরা যদি সোডিয়াম অ্যাসিডেটের মধ্যে সালফিউরিক অ্যাসিডকে মেশাই, আর একটা রিয়াকশান আমি করিয়ে দিচ্ছি, এটা অর্গানিকে আছে, তার জন্য একই সাথে আমার দুটো রিয়াকশান হয়ে যেতে পারে, তার জন্য আমি ব্যাপারটাকে করিয়ে দিচ্ছি। ধরো এটা কি আছে, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড আছে, তার মধ্যে তুমি বাইরে থেকে সালফিউরিক অ্যাসিড নাও, নিলাম। তাই সালফিউরিক অ্যাসিড নিলে আমাদের কি তৈরি হবে, আমাদের তৈরি হবে CH3C ডবল বন্ডেড অক্সিজেন ও, এবং এখানটায় সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, তারপরে CH3C ডবল বন্ডেড OH আছে, তার মধ্যে যদি সালফিউরিক অ্যাসিড যদি দিয়ে দেওয়া হয়, তার মানে আচ্ছা এখানে CH3C ডবল OH দিও না, CH3C ডবল ONA দাও, ঠিক আছে। সোডিয়াম অ্যাসিটেট, এটার নাম হবে কি, সোডিয়াম অ্যাসিটেট। কেন CH3COOH নিলাম না, কারণ দুটোই তো অ্যাসিড হয়ে যাচ্ছিলো, তাহলে দুটো অ্যাসিড হলে কি করে রিয়াকশান করবে, খুব স্বাভাবিক বিষয় না। অ্যাসিডিক অ্যাসিড নিজেও অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড নিজেও অ্যাসিড, তার জন্য আমরা কি নিলাম, একটা সল্টকে নিলাম, সোডিয়াম অ্যাসিটেটের সল্ট, তার মধ্যে সালফিউরিক অ্যাসিড দিলে তাহলে কী হবে, অ্যাসিডিক অ্যাসিড তৈরি হবে অ্যান্ড Na2SO4 তৈরি হবে। তাহলে অবভিয়াসলি এটা কি, এটাও ভোলাটাইল অ্যাসিডের এক্সাম্পল হলো। CH3COOH হচ্ছে কি, ভোলাটাইল অ্যাসিডের এক্সাম্পল, আর এটা কি হলো, নন ভোলাটাইল অ্যাসিডের এক্সাম্পল। তাহলে দুটো ক্যারেক্টার আমরা করলাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে থেকে, একটা হচ্ছে নন ভোলাটাইল নেচার, আর একটা হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট বা ডিহাইড্রেটিং প্রপার্টি শো করে কে, সালফিউরিক অ্যাসিড। পরের নেচার মুছলাম পুরোটা। তারপরে আমাদের যে রিয়াকশান এরপরে আমাদের করতে হবে, সেটা হচ্ছে যে নন ভোলাটাইল নেচারের মধ্যে থেকে এগুলো ডিহাইড্রেটিং এজেন্টটাকে অবশ্যই ভালো করে পড়বে, ভোলাটাইল নেচারটাকে অবশ্যই ভালো করে পড়বে। তারপরে আছে অক্সিডাইজিং প্রপার্টি। থার্ড যে প্রপার্টি আছে দ্যাট ইজ অক্সিডাইজিং প্রপার্টি, বা অক্সিডাইজিং প্রপার্টি যেটা দেখতে পাওয়া যায় সেটা হলো অক্সিডাইজিং প্রপার্টি। 3 নম্বর প্রপার্টি কিন্তু এটা, হ্যাঁ, এটা কয় নম্বর প্রপার্টি, 3 নম্বর প্রপার্টি। তো 3 নম্বর প্রপার্টির মধ্যে থেকে আমরা যদি নর্মালি বলে থাকি, অক্সিডাইজিং প্রপার্টির মধ্যে যদি আমরা নর্মালি দেখি, অক্সিডাইজিং মানে কি, অন্যকে কি করছে, নিজে মানে অন্যকে কি করছে, অক্সিডাইজিং প্রপার্টি মানে নিজে রিডিউসড হচ্ছে, অন্যকে অক্সিডাইজ করছে। যেমন ধরো কার্বন, নন মেটাল, কার্বন কিন্তু কি নন মেটাল, কার্বনের সাথে সালফিউরিক অ্যাসিড সাপোজ ধরো রিয়াকশান করলে পর তাহলে আমাদের কি তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, জল তৈরি হবে, সালফার ডাইঅক্সাইড তৈরি হবে। কি তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, জল তৈরি হবে অ্যান্ড সালফার ডাইঅক্সাইড তৈরি হবে। এখন অনেক কোয়েশ্চেন হতে হবে, স্যার এইগুলো মনে রাখবো কী করে,
পড়তে হবে, মনে রাখার জন্য পড়তে হবে, আর পড়লে তবেই মনে থাকবে। আর সময় নেই, পড়া স্টার্ট করে দাও। এবং পড়াটা যাদের তো সকলে তো হয়েও গেছে আশা করি, এবং আমার মনে হয় এখন পড়া শুধু স্টার্টই নয়, সাথে সাথে জায়গাটার মধ্যে এখন প্র্যাকটিস করা ছাড়া কোনো গতি নেই। দেখো তাহলে দুটো, আর আমি কিন্তু বারবার বলছি, এর আগেও বলেছি, এক কথা বারবার বলা যায় না যে ব্যালেন্স কিন্তু করতে হবে, উইদাউট ব্যালেন্স কিন্তু হবে না। অলরেডি ব্যালেন্স কিন্তু দুটো সালফার আছে, তার মানে এখানে হবে কটা? দুটো। কার্বন তো একটা আছে, ব্যাস। দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, কি করে অক্সিডাইজিং প্রপার্টি শো করলো বুঝিয়ে দিই। কার্বন এখানে চার্জ কত? 0। এখানে কার্বনের চার্জ কত? 4, +4। এখন তুমি কোশ্চেন করবে স্যার এখানে +4 হলো কী করে? বোঝাচ্ছি। অক্সিজেনের অক্সিডেশন নাম্বার সবসময় জন্য -2, ঠিক আছে? অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত? -2। কার্বনকে ধরো, কার্বন ডাইঅক্সাইডে ধরে নাও অক্সিডেশন নাম্বার x। কথার কথা বললাম, কার্বন ডাইঅক্সাইডে অক্সিডেশন নাম্বার কত আছে? x আছে। তাহলে x - 2 × 2 = 0। তাহলে কত দাঁড়াচ্ছে? x - 4 - 4 = 0। তাহলে x = 4। এইভাবে অক্সিডেশন নাম্বারকে ক্যালকুলেট করে। তাহলে কার্বন কত হলো? +4 হলো। তার মানে কার্বনের কি হয়েছে? কার্বনের নিজের হয়েছে অক্সিডেশন হয়েছে। তাহলে অক্সিডেশন যদি কার্বনের হয়ে থাকে, তার মানে অবভিয়াসলি অন্য কম্পোনেন্টকে কী করছে? ও অক্সিডাইজ করছে। অক্সিডাইজ করার জন্য ও কিসের প্রপার্টি শো করছে? অক্সিডাইজিং প্রপার্টিকে শো করছে। আমি যদি সালফিউরিক অ্যাসিডের সালফারের দিকে তাকাও, কী করে করলাম? H2SO4। সালফারকে ধরে নিলাম কত? x আছে। সালফার যদি x থাকে, তাহলে হাইড্রোজেন কত? +2 + x - 2 × 4 = 0। তাহলে +2 + x - 8 = 0। তাহলে x - 6 = 0। তার মানে x = কত? +6। ঠিক আছে? তাহলে এখানে সালফার কত চার্জে আছে? +6 চার্জে আছে। এখানে সালফার কত চার্জে আছে? +4 চার্জে আছে। ক্যালকুলেট করে দেখো, +4ই থাকবে। তাহলে সালফারটার কি হলো? আমি যদি সালফারের কথাটাকে এখান থেকে দেখাই, তাহলে সালফারে কি হয়েছে? রিডাকশান হয়েছে। ঠিক আছে? তারপরে আমি এখান থেকে কী বলতে পারি? যে যখন কার্বন সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াকশান করছে, তখন কি হলো? কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, যেখানে হলো অক্সিডেশন। তাহলে অন্য কম্পাউন্ডকে যেহেতু অক্সিডাইজড করছে, তার জন্য কিসের শো করে? অক্সিডাইজিং নেচার হিসেবে কাজ করে থাকে। সিমিলারলি এটা নন মেটালের জন্য হলো অক্সিডাইজিং প্রপার্টি। এই সেম প্রপার্টি তুমি মেটালের জন্যও করতে পারতে। সাপোজ ধরো কপার আছে, কপারের সাথে সালফিউরিক অ্যাসিড, তাহলে কি তৈরি হবে? CuSO4, ব্লু কালারের কপার সালফেট। ব্লু কালারের কপার সালফেট তৈরি হলো। আর সাথে সাথে তৈরি করবে কি? সাথে সাথে আমাদের তৈরি করবে হচ্ছে জল তৈরি করবে এবং সালফার ডাইঅক্সাইড তৈরি করবে। কি তৈরি করবে? জল অ্যান্ড সালফার ডাইঅক্সাইড গ্যাস। আচ্ছা, ব্যালেন্স কিন্তু করতে হবে আমাদের। এখান থেকে দুটো সালফার নাও, এখান থেকে যদি আমরা দুটো সালফার দেখো অলরেডি দুটো আছে, তাহলে সালফারের জন্য দুটো, জল আছে, হাইড্রোজেন আছে এখানে দুটো, এখানে আছে 4টে, তারপরে কত নেব? 2 নেব। তাহলে কী হয়ে গেল? ব্যালেন্স হয়ে গেল। দেখো ভালো করে, কপারের সাথে সালফিউরিক অ্যাসিড রিঅ্যাকশন করলাম, কপার সালফেট তৈরি হলো, ব্লু কালার। এটার কালার কী হবে? এটার কালার হচ্ছে ব্লু। অর্গ্যানিক, আচ্ছা অর্গ্যানিক বলো, নর্মাল কেমিস্ট্রি বলো, বা যাই বলো না কেন, কালার বা স্মেল কিন্তু লিখতে হবে। যদি কোনো জায়গায় প্রেসিপিটেট পড়ে প্রেসিপিটেট লিখতে হবে, কালার হলে কালার লিখতে হবে, স্মেল হলে স্মেল লিখতে হবে। এটা কিন্তু মাস্ট। ওকে, তুমি যদি অবজার্ভ করো, তাহলে কপার এখানে 0 আছে, কপারটা এখানে কত আছে? +2 আছে। কেন +2 আছে? SO4-এ দুটো মাইনাস হয়, সালফার ডাইঅক্সাইডে কটা মাইনাস হবে? SO4 2 মাইনাস হবে। ঠিক আছে? তার জন্য আমাদের কি দেখতে পাওয়া যাবে? তার জন্য আমরা এখান থেকে দেখতে পেলাম +2। তাহলে কপারের কি হলো? কপারের হিসাব অনুযায়ী এখান থেকে হয়েছে অক্সিডেশন হয়েছে। ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে কী করলাম? দ্যাট ইজ অক্সিডেশন বা অক্সিডাইজিং প্রপার্টি আমাদের শো করছে। সিমিলারলি আমি যদি ধরো হাইড্রোজেন সালফাইডের মধ্যে সালফিউরিক অ্যাসিডকে নিই, বা HBr-এর মধ্যে সালফিউরিক অ্যাসিডকে নিই, সাপোজ ধরো হাইড্রোজেন সালফাইডের মধ্যে সালফিউরিক অ্যাসিডকে নিলে আমাদের তৈরি হবে কি? দুটো জল তৈরি হবে অ্যান্ড সালফার ডাইঅক্সাইড তৈরি করবে। ব্যাস একই রকমের প্রসেস। তার মানে আমাদের 3 ধরনের প্রপার্টি আমরা শো করলাম। 3 ধরনের প্রপার্টি কী? অক্সিডাইজিং নেচার শো করছে, আর তোমার ডিহাইড্রেটিং প্রপার্টি শো করছে, আর নন ভোলাটাইল নেচার শো করছে। এই ধরনের প্রপার্টিগুলোকে আমাদের মেনলি কিন্তু শো করে থাকে। ওকে,
আচ্ছা, আর একটা জিনিস ভালো করে মাথায় রাখবে যে অক্সিডাইজিং নেচার বা অক্সিডাইজিং এজেন্ট শো করার আর একটা বিশেষ কারণ আছে, সেটা সালফিউরিক অ্যাসিড সবসময় ন্যাসেন্ট অক্সিজেনকে প্রোডাকশন করে। সালফিউরিক অ্যাসিড ন্যাসেন্ট অক্সিজেনকে কী করে প্রোডাকশন করে, সেটার মেন ব্যাপারটা যদি আমরা নর্মালি দেখাই তাহলে আমরা দেখতে পাবো যে কী হচ্ছে। সালফিউরিক অ্যাসিড ধরো আমরা নর্মালি যদি ভেঙে দিই সালফিউরিক অ্যাসিডকে, সালফিউরিক অ্যাসিড সাপোজ ধরো আছে H2SO4, এটাকে যদি আমরা নর্মালি ভাঙি তাহলে কী তৈরি হবে, সালফার ডাইঅক্সাইড তৈরি হবে, জল তৈরি হবে, আর একটা ন্যাসেন্ট অক্সিজেন তৈরি হবে। ঠিক আছে, তাহলে সালফিউরিক অ্যাসিডকে ভাঙলে সালফার ডাইঅক্সাইড, জল আর ন্যাসেন্ট অক্সিজেন তৈরি হবে। এই যে ন্যাসেন্ট অক্সিজেন তৈরি হলো, সেই ন্যাসেন্ট অক্সিজেনই কী করে আমাদের অ্যাকচুয়ালি অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে থাকে। এই যে ন্যাসেন্ট অক্সিজেন আমাদের কি করে, অক্সিডাইজিং নেচারকে শো করতে হেল্প করে। ব্যাস, তিনটে প্রপার্টি আমাদের হয়ে গেল। আর একটা কথা ওইখান থেকে জেনে রাখবে যে কপার সালফেট, ব্লু কালারের কপার সালফেটকে যদি আমাদের কী করা হয়, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়, তাহলে ব্লু কালার ইজ কনভার্টেড টু হোয়াইট কালার অ্যানহাইড্রাস কপার সালফেট। বলে দিচ্ছি, ধরো কপার সালফেট আছে CuSO4, তুমি এটার কালার কি বললাম একটু আগে, ব্লু কালার। ধরো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড নেওয়া হলো, তাহলে কি হবে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড নিলে, আচ্ছা কপার সালফেটের কিন্তু 5খানা অ্যানহাইড্রাস হবে না, অবভিয়াসলি 5খানা ক্রিস্টাল ওয়াটার থাকবে, এটাকে কি বলে, ক্রিস্টাল ওয়াটার। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড তুমি নিলে আমাদের কি তৈরি হবে, কপার সালফেট তৈরি হবে। এটার কালার হচ্ছে, এটার কালার হয় না, যদিও হোয়াইট লিখতে পারো, মানে অ্যানহাইড্রাস তো, অ্যানহাইড্রাস মানে হোয়াইট, আর সালফিউরিক অ্যাসিডের সাথে অবভিয়াসলি আমাদের কি থাকবে, 5খানা জল আমাদের প্রেসেন্ট থাকবে। বাস, দ্যাট ইজ দ্য পয়েন্ট। ওকে, তার মানে আমরা কী করলাম, ডার্টি হোয়াইট কালারও বলতে পারি, বাস নর্মাল হোয়াইট কালারের কপার সালফেট আমাদের এখান থেকে তৈরি হতে পারে। আচ্ছা, আর একটা জিনিস করা যেতে পারে যে এখান থেকে এই কটা প্রপার্টি আমাদের ইম্পর্টেন্ট সালফিউরিক অ্যাসিডের মধ্যে, এছাড়া আর বিশেষ কিছু আমাদের সালফিউরিক অ্যাসিড থেকে ইম্পর্টেন্ট নয়। আর বাকি দেখো, একটা কথা ভালো করে মাথায় রাখো যে কখন সালফাইড যে কোনো কম্পাউন্ডের মধ্যে, তিনটে ট্রিক মনে রাখবে। কোনো জায়গায় যদি SO4 থাকে কোনো সল্টের মধ্যে, তারপরে মাথায় রাখবে সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবেই। মানে সালফার ডাইঅক্সাইড মানে কি, বার্নিং সালফার স্মেল, মানে পোড়া বারুদের মতন গন্ধ। ফায়ার ক্র্যাকার্স জ্বালালে বা তারাবাজি জ্বালালে বা তুবড়ি জ্বালালে যে ধরনের গন্ধ পাওয়া যায়, সেই ধরনের গন্ধ আমাদের এখানে তৈরি হবে সালফার ডাইঅক্সাইডের। ওকে, নাম্বার 1। নাম্বার 2, যদি কোনো জায়গায় সালফাইড থাকে, সাপোজ ধরো Na2S আছে, Na2S এর মধ্যে তুমি কি দিচ্ছ, আচ্ছা এগুলোতে কিন্তু আমরা কী দিচ্ছি বলো তো, সালফিউরিক অ্যাসিড দিচ্ছি, H2SO4কে দিচ্ছি। তাহলে H2SO4 দিলে এখানে H2S এর গন্ধ অবভিয়াসলি আমরা পাবো। সিম্পল, H2S এর গন্ধ পাবো। H2S এর গন্ধ হচ্ছে কি, রোটেন এগ স্মেল। ওকে, ব্যাস, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আচ্ছা, সালফিউরিক অ্যাসিডের মধ্যে এর বাইরে আর তেমন কিছু আসবে না, বাকি দেখবে সালফার মানে অক্সাইডের জিনিস রয়েছে। আরেকটা জিনিস বলা যেতে পারে, আইডেন্টিফিকেশন রিয়াকশানে যদি আমি নর্মালি দেখি যে সালফিউরিক অ্যাসিড সাপোজ ধরো আছে, বেরিয়াম নাইট্রেট যদি আমি দিয়ে দিই, ধরো আমার কাছে আছে হলো সালফিউরিক অ্যাসিড রয়েছে, তার মধ্যে আমি বাইরে থেকে দিলাম হচ্ছে বেরিয়াম ক্লোরাইডকে আমরা অ্যাড করলাম, তাহলে BaCl2, বেরিয়াম ক্লোরাইডের মধ্যে আমি যদি বাইরে থেকে সালফিউরিক অ্যাসিডকে অ্যাড করি, তাহলে আমাদের কি তৈরি হবে, বেরিয়াম সালফেটের হোয়াইট প্রেসিপিটেট পড়বে, দ্যাট ইজ হোয়াইট প্রেসিপিটেট পড়বে, আর সাথে সাথে তৈরি হবে হচ্ছে HCl, তৈরি হবে দুটো। তার মানে কি, এটা হচ্ছে আইডেন্টিফিকেশন রিয়াকশন করা যেতে পারে যে হোয়াইট প্রেসিপিটেট পড়বে, আর সালফিউরিক অ্যাসিড দিলে হোয়াইট প্রেসিপিটেট দেখতে পাওয়া যেতে পারে। ওকে, ব্যাস, এই গেল হচ্ছে সালফিউরিক অ্যাসিডের রিয়াকশন। এছাড়া সালফিউরিক অ্যাসিড থেকে তেমন কিছু লাগবে না। আমি চলে যাবো কোথায় এবার, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে চলে যাচ্ছি। হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে কী কী রয়েছে আমাকে দেখতে হবে, দেন আমরা নাইট্রিক অ্যাসিড গিয়ে জিনিসটাকে আমরা বলে দেবো যে কী কী আছে। আচ্ছা, আমি ফার্স্টে করছি, তার জন্য আমি আর এত রিয়াকশান লিখবো না, যে কোন জায়গা থেকে কী কী টপিক করবো, জাস্ট সেগুলো আমরা বলে দিচ্ছি যে কোন জায়গা থেকে কী কী টপিকটা ইম্পর্টেন্ট রয়েছে। 1 মিনিট। আচ্ছা, আমরা যদি 1 মিনিট দাঁড়াও,
হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে থেকে যদি আমরা বলি যে আমাদের প্রথম কথা হলো এই সালফিউরিক অ্যাসিডের মতনই রিয়াকশান কতগুলো করতে হবে, যেগুলো ইম্পর্ট্যান্ট রিয়াকশান। সব রিয়াকশান করার দরকারও নেই, আর সব রিয়াকশান পড়ে মনেও রাখতে পারবে না। হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে প্রথম কথা তো যেটা আমাদের করতে হবে, যে স্ট্রাকচার করতে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে কী কী স্ট্রাকচার রয়েছে না রয়েছে, এই সেলের মধ্যে কী কী স্ট্রাকচার আমরা দেখতে পাওয়া যায়। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমরা এবার এগোই, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, দেখো প্রথম কথা তো আমার এখান থেকে স্ট্রাকচার ইম্পর্টেন্ট আছে। এই সেলের স্ট্রাকচার কী হয়, হাইড্রোজেনে কটা ইলেকট্রন, কেতে কটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, ঠিক আছে। ক্লোরিনে কটা ইলেকট্রন, 17খানা ইলেকট্রন, 1, তাহলে 8, এম অরবিটালের জন্য 1 8, আর কত হবে 7, তাই তো, এরকমটা হয় ব্যাপার। তাহলে হাইড্রোজেনের লাস্টে কটা ইলেকট্রন আছে, হাইড্রোজেনের লাস্টে একটা ইলেকট্রন আছে। ক্লোরিনের লাস্ট অরবিটালে কটা ইলেকট্রন, 1, আচ্ছা মানে গোল দিই, 2 3 4 5 6 7, ওকে। আচ্ছা একটা কথা ভালো করে মাথায় রাখবে, দুটোই যদি নন মেটাল হয় তাহলে কি বন্ডিং হয়, দুটোই যদি নন মেটাল হয় তাহলে আমাদের বন্ডিং হবে কি, বন্ডিং হবে কোভ্যালিয়েন্ট বন্ডিং দেখতে পাওয়া যাবে, ওকে। দুটোই নন মেটাল হওয়া মানে কি বন্ডিং, কোভ্যালিয়েন্ট বন্ডিং। তাহলে কি করলো, এর একটা ইলেকট্রন এলো, এর একটা ইলেকট্রন এলো, তাহলে হাইড্রোজেন, এই ধরো কি আছে, ক্লোরিন আছে, তাহলে হাইড্রোজেনের একটা ক্রস আর ক্লোরিনের একটা ডট, তাহলে এখানে 1 2 3 4 5 6টা হলো। তাহলে দ্যাট ইজ দ্য বন্ডিং স্ট্রাকচার অফ দ্য HCl। এটা কিন্তু ভালো করে করবে। দেখো HCl এ ক্লোরিনের লোন পেয়ার ইলেকট্রন কটা, লোন পেয়ার ইলেকট্রন তাদেরকে বলা হয়, যেগুলো বাইরে থাকে তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় লোন পেয়ার ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন বলে, ঠিক আছে। তাহলে কটা আছে, 3টে লোন পেয়ার ইলেকট্রন, 6টা কিন্তু ইলেকট্রন, লোন পেয়ার থাকছে কটা, 3টে, ওকে। পেয়ার করে আছে, তার জন্য শব্দটা ভালো করে মাথায় রাখবে। আচ্ছা আমাদের প্রিপারেশন প্রসেস অবশ্যই করবে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে। আমি শর্টে বলে দিচ্ছি কী কী করবো না করবো হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে থেকে। প্রথম কথা তো হচ্ছে আমাদের প্রিপারেশন প্রসেস করতেই হবে, যে কী করে প্রিপারেশন হচ্ছে, সোডিয়াম সালফেটের মধ্যে তোমার সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সালফিউরিক অ্যাসিড দিলে, যেটা একটু আগে দেখালাম, 200 ডিগ্রি সেলসিয়াস থাকলে হিট করলে আমাদের কি তৈরি হবে, HCl আমাদের তৈরি হবে। নাম্বার 1 প্রিপারেশন প্রসেস। প্রশ্ন আছে আর কি কি আসতে পারে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে থেকে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে থেকে আচ্ছা ফাউন্টেন এক্সপেরিমেন্টটা করে নেও, ফাউন্টেন এক্সপেরিমেন্টটা দিতে পারে অনেক সময়, কেননা ফাউন্টেন এক্সপেরিমেন্ট থেকে দুটো জিনিস আমরা বলতে পারি, মেনলি দুটো জিনিস বলতে পারি ফাউন্টেন এক্সপেরিমেন্ট থেকে। একটা হচ্ছে কি ফাউন্টেন এক্সপেরিমেন্ট থেকে প্রথম কথা আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে HCl অ্যাসিডিক ইন নেচার, HCl ইজ হাইলি soluble ইন ওয়াটার। প্রথম কথা হলো এটা। 2 নম্বর অ্যাকুয়াস HCl। অ্যাকুয়াস HCl কী করবে, অ্যাকুয়াস কিন্তু ড্রাই না, কিন্তু ভালো করে মাথায় রেখো, অ্যাকুয়াস HCl সবসময় ব্লু লিটমাসকে কনভার্ট করে কি করছে, রেড লিটমাসে কনভার্ট করছে, কেন কনভার্ট করছে, বিকজ H+ আয়ন ছাড়ছে, আর H+ ছাড়ছে মানে কি, ওটা কি অ্যাসিডিক ইন নেচার। তার মানে দুটো কনসেপ্ট ক্লিয়ার করে, অ্যাকুয়াস HCl কি হয়, অ্যাসিডিক ইন নেচার। কেন অ্যাসিডিক ইন নেচার, অ্যাসিডিক প্রপার্টি তখনই শো করবে যখন H+ তৈরি হবে, উইদাউট H+ কোনো দিন অ্যাসিডিক প্রপার্টি কিন্তু শো হবে না। তার মানে কি HCl যদি ড্রাই থাকে তাহলে কি অ্যাসিডিক প্রপার্টি শো হবে না, হবে না। তাহলে HCl যদি অ্যাকুয়াস থাকে তবেই এটা ভেঙে গিয়ে আমাদের কি তৈরি করবে, H+ আয়ন তৈরি করবে অ্যান্ড Cl- আয়ন তৈরি করবে। এখান থেকে একটা হাইলি কোয়েশ্চেন আসার চান্স খুব বেশি আছে, এখান থেকে হাইলি পসিবিলিটিস আছে যে এখান থেকে কোয়েশ্চেন দিতে পারে। সিমিলারলি আমরা যদি বলে থাকি Na2S2O3, থায়োসালফেটের সাথে HCl এর রিয়াকশানটা দিতে পারে। থায়োসালফেটের সাথে HCl এর রিয়াকশান মানে কোনটা, Na2S2O3, ঠিক আছে। S2O3 ডাবল মাইনাস হচ্ছে থায়োসালফেটের ফর্মুলা হয়ে থাকে, এবং এর সাথে যদি আমরা HClকে অ্যাড করি, দুটো HCl অ্যাড হবে, দুটো HCl অ্যাড হলে অবভিয়াসলি দেখো
সোডিয়াম আছে, তাহলে অবভিয়াসলি সোডিয়াম ক্লোরাইডকে প্রোডাকশন করবে, সোডিয়াম ক্লোরাইড প্রোডাকশন করবে, জল তৈরি করবে, সালফার ডাইঅক্সাইড তৈরি করবে, আর ইয়েলো কালারের সালফারের প্রেসিপিটেট পড়বে। কী কালারের? ইয়েলো প্রেসিপিটেট পড়বে। ঠিক আছে, আচ্ছা ব্যালেন্স করার জন্য এখানে লাগবে কটা? দুটো, বাকি সব দেখো ব্যালেন্স হয়েছে। এই রিয়াকশানটা কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট রয়েছে। সিমিলারলি আমরা যদি বলে থাকি বাকি যে রিয়াকশানগুলো দেখবে কী কী আছে, MnO2, PbO2, Pb3O4, KMnO4, আর যে রিয়াকশানগুলো আছে এই রিয়াকশানগুলো কিন্তু করবে কোথা থেকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে। আমি চার্ট বানিয়ে দিচ্ছি কী কী করতে হবে। আমি রিয়াকশানগুলো সব করাচ্ছি না, ওগুলো দেখবে বইয়ে অবশ্যই আছে, সেগুলো ওখান থেকে করবে। যে আমি বলে দিচ্ছি কী কী সাজেশান রয়েছে এখনকার মতন করে। প্রথম কথা হচ্ছে MnO2-র সাথে HCl এর রিয়াকশান, MnO2-র সাথে HCl এর রিয়াকশান এটা করবে। নাম্বার 2 করবে হচ্ছে KMnO4 এর সাথে HCl এর রিয়াকশান, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। KMnO4 এর সাথে HCl এর রিয়াকশানটা করবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে। নাম্বার 3 ব্লিচিং পাউডার, CaOCl2, দ্যাট ইজ ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডারের সাথে রিয়াকশান করবে। 4 নাম্বার আর কি করবে এখান থেকে? Pb3O4 এর সাথে রিয়াকশানটা করবে, লেড অক্সাইড Pb3O4। ওকে, তাহলে Pb3O4 এর সাথে Pb3O4 এর সাথে HCl এর রিয়াকশানটা করবে। এই কতগুলো রিয়াকশান কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আছে কি, সেটা আমাদের অ্যানালাইটিক্যালেও আছে, আবার এখানেও আছে। আমি বারবার বলছি এই 5টা চ্যাপ্টার, এই 4টে চ্যাপ্টার, হাইড্রোক্লোরিক, নাইট্রিক, অ্যামোনিয়া আর হচ্ছে সালফিউরিক, এইটা করলে অনেকটা পোর্শন, প্রায় তোমার ধরো 60% কেমিস্ট্রির পোর্শন কমপ্লিট হয়ে যায়। এগুলো প্ল্যানিং অনুযায়ী করলে খুব ইজিলি করা যেতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস কি আছে? AgNO3-র সাথে HCl এর রিয়াকশান। আরেকটা রিয়াকশান কি আছে? AgNO3-র সাথে HCl এর রিয়াকশান হবে কি? তাহলে কি তৈরি হবে? AgCl তৈরি হবে আর HNO3 তৈরি হবে, নাইট্রিক অ্যাসিড তৈরি হবে। এবং ফার্দার অ্যামোনিয়া অ্যাডিশন রিয়াকশানটা কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট। AgCl এর হোয়াইট প্রেসিপিটেট পড়বে, আর AgCl এর হোয়াইট প্রেসিপিটেট পড়লে এখানে কি হবে? AgCl এর হোয়াইট প্রেসিপিটেট পড়বে। AgCl এর হোয়াইট প্রেসিপিটেট পড়বে। তাহলে AgCl এর মধ্যে তুমি যদি এবার অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দাও, এটা কিন্তু আবার কোথায় আছে? অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রিতে আছে, টোলেন্স রিয়েজেন্ট তৈরি রিয়াকশান বলে। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যদি আমরা দিয়ে দিই তাহলে আমাদের তৈরি হবে কি? AgNH3(2) প্লাস Cl মাইনাস, আর তৈরি হবে ওয়াটার তৈরি করবে। ঠিক আছে, AgNH3(2) প্লাস আমাদের সলিউবল ইন নাইট্রিক অ্যাসিড ইনিশিয়ালি তৈরি হবে, এটা কিন্তু নাইট্রিক অ্যাসিডের মধ্যে কিন্তু সলিউবল হবে। আচ্ছা, ব্যালেন্স করতে হবে, এখানে ধরো ব্যালেন্সের জন্য 2 লাগবে। তার মানে কি AgCl কিন্তু কি করবে? যখন মেন কাজটা কি দেয়, যে কোনো একটা টেস্ট টিউবের মধ্যে HCl যে আছে সেটা আমি বুঝবো কী করে? এটা কিন্তু আইডেন্টিফিকেশান টেস্ট। HCl এর এটা কিন্তু কী টেস্ট? আইডেন্টিফিকেশান টেস্ট। মানে কোনো টেস্ট টিউবের মধ্যে HCl আছে কি না, এর মধ্যে কি আছে? HCl আছে কি না বোঝার জন্য আমরা কিন্তু এই টেস্টটা করে থাকি। তাহলে বাইরে থেকে কি মেশাবো? AgNO3 মেশাবো। ইনিশিয়ালি হোয়াইট প্রেসিপিটেট পড়বে, দেন তার মধ্যে যদি সেকেন্ড স্টেপে প্রথমে কি হলো, এটা মেশানোর পরে এখানে কি হলো? হোয়াইট প্রেসিপিটেট পড়ব। কার হোয়াইট প্রেসিপিটেট পড়েছে? AgCl এর হোয়াইট প্রেসিপিটেট পড়েছে। দেন আমি যদি এর মধ্যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডকে মেশাই, তাহলে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডটা কি করবে? এই প্রেসিপিটেটটাকে কি করবে? ডিজলভ করে দেবে, ডিজলভ প্রেসিপিটেট তৈরি করবে। বোঝা গেল? তাহলে আমি এখান থেকে কী বলতে পারি? যে প্রথমে যদি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দেয় তাহলে আমাদের কি তৈরি হবে? AgNO3 দেওয়ার সাথে সাথে হোয়াইট প্রেসিপিটেট পড়বে। হোয়াইট প্রেসিপিটেটের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডকে মেশালে কী হবে? প্রেসিপিটেট ডিজলভ হয়ে যাবে। বিকজ AgNO3 কী করলো? AgCl এর প্রেসিপিটেট দিল, AgCl অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সাথে রিয়াকশান করে AgNH3(2) প্লাস Cl মাইনাস তৈরি করলো, হুইচ ইজ soluble in HNO3, নাইট্রিক অ্যাসিডে সলিউবল। প্রশ্ন আসছে, স্যার এখানে নাইট্রিক অ্যাসিড কোথায়, তাহলে সলিউবল হবে কী করে? এই যে নাইট্রিক অ্যাসিড তো এখানে তৈরি হচ্ছে। তার জন্য একই টেস্ট টিউবের মধ্যে যেহেতু কাজ করছি, তাহলে টেস্ট টিউবের মধ্যে তো অলরেডি আগে থেকে নাইট্রিক অ্যাসিড আছে,
তাহলে নাইট্রিক অ্যাসিড থাকার জন্য কি হচ্ছে, সলিউবল ইন নাইট্রিক অ্যাসিড হয়ে যাচ্ছে। খুব ইম্পর্টেন্ট রিয়াকশন কিন্তু এটা, মাথায় রেখো। সিমিলারলি আরেকটা কোয়েশ্চেন আছে এখান থেকে, যে KNO3 থেকে কখনোই আমরা নাইট্রিক অ্যাসিড বানাতে পারি না কেন, HCl এর প্রেজেন্সে। কোয়েশ্চেনটা কি আসে, পটাশিয়াম নাইট্রেট থেকে কখনোই কেন আমরা কি বলে নাইট্রিক অ্যাসিড বানাতে পারি না। তার মেন কারণ কি, KNO2 পটাশিয়াম নাইট্রেট। তো আমরা যদি বলি এখান থেকে পটাশিয়াম নাইট্রেট মানে NO3 মাইনাস, পটাশিয়াম নাইট্রেট KNO2, নাইট্রেট আর নাইট্রেটের মধ্যে কিন্তু ভুল করো না, ঠিক আছে, দ্যাট ইজ পটাশিয়াম নাইট্রাইট। পটাশিয়াম নাইট্রাইটের মধ্যে তুমি মেশাচ্ছ হচ্ছে কি HCl মেশাচ্ছ। এটা কিন্তু কি করার কথা ছিল, HNO2 বা HNO2 তৈরি করার কথা ছিল, বাট HNO2 তৈরি হবে না। কি তৈরি হবে, KCl তৈরি হবে, জল তৈরি হবে, KCl তৈরি হবে, জল তৈরি হবে, নাইট্রাস অক্সাইড তৈরি হবে, নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি হবে। ঠিক আছে, আর একটা কথা শুনে নাও, ব্যালেন্স করতে হবে, যদিও আমাদের দুটো লাগবে, ক্লোরিন লাগবে, তাহলে KCl লাগবে, দুটো KCl লাগবে, বাকি আমি যা দেখতে পাচ্ছি ব্যালেন্স হয়ে গেছে। ঠিক আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হবে, আর এটা তৈরি হবে না, পটাশিয়াম কটা লাগবে, পটাশিয়াম আরও দুটো লাগবে, এখানে দুটো লাগবে ব্যাস। আর নাইট্রোজেন ডাইঅক্সাইডের কালার কেমন হয়, রেডিশ ব্রাউন কালার গ্যাস, রেডিশ ব্রাউন গ্যাস আমাদের তৈরি করে। ঠিক আছে, ব্যাস, দ্যাট ইজ দ্য পয়েন্ট। জিজ্ঞেস করতেই পারে পটাশিয়াম নাইট্রাইট থেকে কেন নাইট্রিক অ্যাসিড বা নাইট্রাস অক্সাইড তৈরি করা, নাইট্রিক অ্যাসিড বা নাইট্রাস অ্যাসিড তৈরি করা যায় না কেন। ব্যাস, এখান থেকে এটাই রিয়াকশান ছিল, এছাড়া আর অন্য কোনো রিয়াকশান আমাদের এখান থেকে লাগবে না। হ্যাঁ, গুরুত্বপূর্ণ রিয়াকশান লাস্টে যেটা করব সেটা হচ্ছে অ্যাকোয়ারিজিয়া। ঠিক আছে, অ্যাকোয়ারিজিয়া কিন্তু ইম্পর্টেন্ট টপিক আছে। কি করব, 3:1 মানে 3 part of HCl is to 1 part of nitric acid. Obviously both are concentrated, দুটোই কিন্তু কী হবে, কনসেন্ট্রেটেড হতে হবে। তাকে কি বলা হয়, অ্যাকোয়ারিজিয়া রিয়াকশান। বই থেকে দেখে নেবে যে অ্যাকোয়ারিজিয়া কী রিয়াকশান করছে, অ্যাকোয়ারিজিয়া রিয়াকশান কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। ওকে, ফার্স্ট আমাকে এগোতে হবে সামনের দিকে। তো আমাদের যেটা রয়েছে এরপরেই আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব হচ্ছে নাইট্রিক অ্যাসিডের মধ্যে। তো নাইট্রিক অ্যাসিডের মধ্যে থেকে যদি আমরা বলে থাকি যে কী কী রিয়াকশান রয়েছে, আচ্ছা একটা কথা তোমরা এবার বলতে পারো যে স্যার তুমি তো মেটালার্জির কথা বললে না একবারও। মেটালার্জির কথা বলিনি, তার মেন কারণ হচ্ছে, দেখো মেটালার্জির প্রথম কথা হচ্ছে অ্যালয়টা আমাদের নর্মালি ইনফরমেশান বেস টপিক আছে, অ্যালয়টা করব। দেন আমাদের যেটা রয়েছে বাকি পোর্শন যেগুলো রয়েছে সেটা কিন্তু আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি বা ইলেকট্রোলাইসিসের মধ্যে থেকেই হয়ে যাবে, যে ওই কপারের পিউরিফিকেশন প্রসেস বা অন্যান্য যে প্রসেসগুলো রয়েছে বা ইলেকট্রোপ্লেটিংয়ের প্রসেস, ওগুলো কিন্তু আমাদের ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে থেকেই কিন্তু হয়ে যায়। একটা টপিক অন্য টপিকের সাথে ইন্টাররিলেটেড, আর ইন্টাররিলেটেড হওয়ার জন্য কিন্তু টপিকগুলোতে এমন বিশেষ কিছু প্রয়োজন হয় না। আচ্ছা, আমরা চলে যাবো কোথায় এবার, নাইট্রিক অ্যাসিড। আমি নাইট্রিক অ্যাসিডকে ঝটপট বলে দিচ্ছি। সবার প্রথমে যেটা করব, HNO3, দ্যাট ইজ নাইট্রিক অ্যাসিড। দেখো নাইট্রিক অ্যাসিডের মধ্যে থেকে প্রথম তো প্রিপারেশন প্রসেস করবেই। আমি যেগুলো বলছি সেগুলো দেখো, শুনে নাও। যে প্রথম কথা তো আমাদের প্রিপারেশন প্রসেস করতেই হবে, যে প্রিপারেশন প্রসেস আমাদের কীভাবে নাইট্রিক অ্যাসিড আছে KNO3 থেকে কী করে নাইট্রিক অ্যাসিডকে প্রোডাকশন করা যেতে পারে। আচ্ছা, নাইট্রিক অ্যাসিড কিন্তু নন মেটালের সাথে রিয়াকশান করে। নন মেটালের সাথে রিয়াকশান বলতে গেলে কার্বনের সাথে রিয়াকশান করে, সালফারের সাথে রিয়াকশান করে। কার্বনের সাথে নাইট্রিক অ্যাসিডের রিয়াকশান কিন্তু দিতে পারে। ঠিক আছে, সালফারের সাথে নাইট্রিক অ্যাসিডের রিয়াকশান কিন্তু দিতে পারে। ঠিক আছে, এই দুটো প্রসেস আমাদের ইম্পর্ট্যান্ট রয়েছে। তাছাড়া আমাদের কপারের সাথে নাইট্রিক অ্যাসিডের রিয়াকশান কিন্তু খুব 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 ইম্পর্ট্যান্ট। কপারের সাথে নাইট্রিক অ্যাসিডের রিয়াকশান, কপার আছে নাইট্রিক অ্যাসিড, কিন্তু নাইট্রিক অ্যাসিড কিন্তু কী হতে হবে, সবসময় এগুলো বলা হচ্ছে মানে কি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের কথা বলা হচ্ছে। জিঙ্কের সাথে নাইট্রিক অ্যাসিডের রিয়াকশান দিতে পারে। আর কি দিতে পারে, লেডের সাথে নাইট্রিক অ্যাসিডের, লেড নয়, আয়রনের সাথে নাইট্রিক অ্যাসিডের রিয়াকশান দিতে পারে, যে আয়রনের সাথে নাইট্রিক অ্যাসিডের রিয়াকশান। তাহলে আয়রনের সাথে নাইট্রিক অ্যাসিডের রিয়াকশান। আচ্ছা, এগুলো কিন্তু আমি বললাম কি সবকটা হট প্লাস কনসেন্ট্রেটেড। এই একটা চার্ট, ওকে। সেম চার্ট আমরা করব একটা কি কোল্ড অ্যান্ড ডাইলুট।
দু ধরনের কিন্তু রিয়াকশান আমাদের আসবে এখান থেকে। একটা হচ্ছে হট কনসেন্ট্রেটেড, আর একটা আসবে কি কোল্ড ডাইলুট। তার মানে এই যে সেটটা আমরা করছি দ্যাট ইজ কোল্ড প্লাস ডাইলুট, ব্যাস, কোল্ড প্লাস ডাইলুট, ঠিক আছে। তার মানে টোটাল কিন্তু আমাদের টোটাল কটা রিয়াকশান করতে হচ্ছে, ওপর থেকে দুটো, এখান থেকে তিনটে, এখান থেকে তিনটে, 3 3 যা 6 7 8, 8খানা রিয়াকশান কিন্তু আমাদের এখান থেকে করতে হবে নাইট্রিক অ্যাসিডের মধ্যে থেকে। তো অ্যাকোয়ারিজিয়া তো আমরা আগেই বলে এসেছি, অ্যাকোয়ারিজিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিডে বলা হয়ে গেছে, তো অ্যাকোয়ারিজিয়া আর এখান থেকে কিচ্ছু করার দরকার নেই, প্রয়োজনীয়তাও নেই। আর এই কপারের রিয়াকশান কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, সো কপারের রিয়াকশান কিন্তু ভালো করে করবে। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখো, ফার্টিলাইজারের মধ্যে থেকে কিন্তু কোয়েশ্চেন আসতেই পারে যে ফার্টিলাইজার অ্যাকচুয়ালি কী করবে। আচ্ছা, অ্যাকোয়ারিজিয়ার রিয়াকশান কিন্তু মনে রাখবে, অ্যাকোয়ারিজিয়ার রিয়াকশান কিন্তু ইম্পর্ট্যান্ট আছে। আচ্ছা, আশা করি এবছর কপারের রিয়াকশানটা কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে। কপারের রিয়াকশানটা দুটো রিয়াকশানই কিন্তু দেখে যাবে, কপারের রিয়াকশান কিন্তু দিতে পারে। আচ্ছা, তারপরে যে রিয়াকশানটা রয়েছে সেটা হচ্ছে রিং টেস্ট। অবভিয়াসলি ব্রাউন রিং টেস্টটা কিন্তু করবে, ব্রাউন রিং টেস্টে কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে। তার মানে অ্যাকোয়ারিজিয়া, ব্রাউন রিং টেস্ট। অ্যাকোয়ারিজিয়া যেহেতু আমরা ওখান থেকে করে নিচ্ছি, তাহলে আর এখানে অ্যাকোয়ারিজিয়া করতে হবে না, জাস্ট এই কটা রিয়াকশান করে নাও, কপার এর সাথে নাইট্রিক অ্যাসিড, সালফারের সাথে নাইট্রিক অ্যাসিড, কপারের সাথে কনসেন্ট্রেটেড হট, ব্যাস এই কটা ব্রাউন রিং টেস্টের মধ্যে থেকে করলেই আমাদের কিন্তু হয়ে গেল, আর বিশেষ কিছু আমাদের লাগবে না। হ্যাঁ, আরেকটা জিনিস আমি এর আগেও বলেছি যে আরেকটা কোয়েশ্চেন আসে যে যখন কোনো নাইট্রিক অ্যাসিডকে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড থেকে ইয়েলো কালারের ধোঁয়া ওঠে কেন? ধরো এখানে একটা কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড রেখে দিয়েছো, তাহলে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড রাখলে ওপরে কী হবে? ওপরে হচ্ছে ইয়েলো কালারের আমাদের ফিউম তৈরি হবে। কেন ফিউম তৈরি হবে? বিকজ এটা কন্টেন্ট করছে কি নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসকে কন্টেন্ট করছে। তাহলে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড যদি আমরা রাখি, তাহলে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডটা সবসময় ইয়েলো কালারের ফিউম তৈরি করার মেন কারণটা কি? মেন কারণ হচ্ছে আমাদের সেটা নাইট্রোজেন ডাইঅক্সাইডকে প্রোডাকশন করছে, তার জন্য কি করছে? ইয়েলো কালারের ফিউম তৈরি করছে। বাস, নাইট্রিক অ্যাসিড থেকে এর বাইরে কিছু আসবে না। হ্যাঁ, ওই ফার্টিলাইজার যেগুলো রয়েছে ওগুলো জাস্ট একবার দেখে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে নাইট্রিক অ্যাসিডের মধ্যে। বাস, নাইট্রিক অ্যাসিড কমপ্লিট হলো। আমরা চলে যাব কোথায়? অ্যামোনিয়াতে। দেখো, অ্যামোনিয়ার মধ্যে থেকে যেগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে, অ্যামোনিয়া বেসিক ইন নেচার। আচ্ছা, আর একটা কথা মাথায় রেখো, অ্যামোনিয়া করলেই কিন্তু আমাদের অ্যানালাইটিক্যালের অর্ধেক পার্ট কিন্তু হয়ে গেল। কেন? অ্যামোনিয়ার মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে। আমরা যদি বলি এখান থেকে এবার অ্যামোনিয়া, আচ্ছা দেখো, অ্যামোনিয়ার মধ্যে থেকে যদি আমরা এখান থেকে দেখি, প্রথম কথা আমাদের অ্যামোনিয়াতে কি করতে হবে? অ্যামোনিয়া একটা জিনিস মাথায় রাখবে, অ্যামোনিয়ার মধ্যে সবার প্রথমে তো আমাদের ওই স্ট্রাকচার তো করতেই হয়। নাইট্রোজেনের মাথায় কটা স্ট্রাকচার হবে? অ্যামোনিয়ার বেসিক স্ট্রাকচার কী হচ্ছে? কোভ্যালেন্ট বন্ডিং, এই হাইড্রোজেন, এখানে আমাদের বন্ডিং তৈরি হলো, 3টে কোভ্যালেন্ট বন্ডিং হবে, আর 3টে কোভ্যালেন্ট বন্ডিং মানে এখানে কি হবে? লোন পেয়ার ইলেকট্রন, ঠিক আছে। আর লোন পেয়ার ইলেকট্রন মানে স্ট্রাকচার তাহলে কেমন দেখতে পাওয়া গেল? এই হাইড্রোজেন, ওপরে থাকবে কি? লোন পেয়ার ইলেকট্রন। আর এই লোন পেয়ার ইলেকট্রন হওয়ার জন্য কি হবে? বেসিক ইন নেচার। নাইট্রোজেনের মাথায় যেহেতু লোন পেয়ার ইলেকট্রন আছে, তার জন্য কি নেচার হবে? বেসিক ইন নেচার হয়ে থাকবে। কে? অ্যামোনিয়া। অবভিয়াসলি এখান থেকে প্রিপারেশন প্রসেস করে নেবে, যতগুলো প্রিপারেশন প্রসেস আছে সে প্রিপারেশন প্রসেস কিন্তু করবে। হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে কি ডিহাইড্রেটিং এজেন্ট। অ্যামোনিয়ার জন্য যেটা হয় সেটা হলো কি ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়ে থাকে। ডিহাইড্রেটিং এজেন্টের জন্য কি ইউজ করি সেটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। প্রিপারেশন করা মানেই কিন্তু ডিহাইড্রেটিং এজেন্ট কিন্তু করতেই হবে। ডিহাইড্রেটিং এজেন্ট কোনটা আমরা ইউজ করতে পারি, কোন জায়গাটার মধ্যে থেকে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। অ্যালুমিনিয়াম নাইট্রাইডের সাথে জলের রিয়াকশান যেটা হয় সেটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। অ্যালুমিনিয়াম নাইট্রাইড ALN, তার সাথে জল রিয়াকশান করলে LOH3 তৈরি করবে, আর তৈরি করবে দুটো অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে, ঠিক আছে। এই রিয়াকশানটাও কিন্তু আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট রয়েছে, যে প্রিপারেশনের মধ্যে থেকে কিন্তু আমাদের এই রিয়াকশানটা ইম্পর্টেন্ট আছে। ওকে, হয়ে গেল অ্যামোনিয়ার মধ্যে থেকে। আচ্ছা, রিয়াকশানগুলো আমি বলে দিচ্ছি কী কী রিয়াকশান আমরা করব অ্যামোনিয়ার মধ্যে থেকে। আচ্ছা, অ্যামোনিয়াটাও মুছে দিয়েছি আমি ফ্লোতে।
আচ্ছা দেখো, প্রিপারেশনের মধ্যে থেকে আচ্ছা ফাউন্টেন এক্সপেরিমেন্টটা কিন্তু অবশ্যই করতে হবে। কী কী প্রসেস আছে? হেবার্স প্রসেস করবে, অ্যামোনিয়ার মধ্যে থেকে করবে হচ্ছে হেবার্স প্রসেস। হেবার্স প্রসেস আমরা করব। নাম্বার 2, আমরা এখান থেকে অ্যামোনিয়ার মধ্যে যেটা ইম্পর্টেন্ট টপিক যদি আমরা বলে থাকি তাহলে হলো যে বেসিক ইন নেচার। কেন সে তো বলাই হলো একটু আগে। ফাউন্টেন এক্সপেরিমেন্টটা কী করে একটু আগে হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য বলেছিলাম, ওটা অ্যাসিডিক নেচার হয়, তাহলে অ্যামোনিয়া কী হবে? বেসিক নেচার হবে। খুব ফাউন্টেন এক্সপেরিমেন্ট থেকে ফাউন্টেন এক্সপেরিমেন্ট দুটো লজিক ফাউন্টেন এক্সপেরিমেন্টের। 1 নাম্বার হচ্ছে হাইলি সলিউবল অ্যামোনিয়া কী হবে? হাইলি সলিউবল ইন ওয়াটার, ওয়াটারের মধ্যে হাইলি সলিউবল হবে। আর নাম্বার টু হচ্ছে অ্যামোনিয়া বেসিক ইন নেচার, বেসিক ইন নেচার। ব্যাস, দুটো লজিক আমাদের এখান থেকে রয়েছে। তারপরে যদি আমরা এখান থেকে বলে থাকি অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের রিয়াকশানগুলো, তার আগে আরও কয়েকটা অ্যামোনিয়ার রিয়াকশান আমি আগে বলে দিই। অ্যামোনিয়ার সাথে ক্লোরিনের রিয়াকশান কিন্তু ইম্পর্ট্যান্ট। 3 নাম্বার, অ্যামোনিয়ার সাথে ক্লোরিনের রিয়াকশান কিন্তু ইম্পর্ট্যান্ট। দুটো জিনিস হয় এখানে, যখন অ্যামোনিয়া এক্সেস আছে তখন এক রকমের রিয়াকশান, যখন ক্লোরিন এক্সেস আছে তখন কিন্তু আর এক রকমের রিয়াকশান। তো দুটো রিয়াকশান আমাদের কিন্তু এখান থেকে করতে হবে, ঠিক আছে? এই দুটো রিয়াকশান করবে, ভালো করে মাথায় রাখবে যে অ্যামোনিয়া এক্সেস হলে কিন্তু এক রকমের রিয়াকশান হবে, ক্লোরিন এক্সেস হলে কিন্তু অন্য রকমের রিয়াকশান হবে। সো দুটো কিন্তু আলাদা রিয়াকশান আছে, মাথায় রেখো। সিমিলারলি আমাদের অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়াকশান করে কি তৈরি করে সেটা করবে। অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়াকশান করে কি বানাবে? ইউরিয়া বানাবে। অবভিয়াসলি অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়াকশান করলে আমাদের কি বানাবে? ইউরিয়া বানাবে। দুটো কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়ার ফর্মুলা কি? NH2C ডবল বন্ডেড অক্সিজেন NH2, দ্যাট ইজ ইউরিয়া ফার্টিলাইজার হিসেবে ইউজ করা হয়ে থাকে। শুধু এটাই নয়, এর সাথে সাথে আমাকে কিন্তু 150 অ্যাটমসফিয়ার প্রেশার দিতে হবে উইথ হিট। ইউরিয়া তৈরি করবে, সাথে সাথে জল তৈরি করবে, ঠিক আছে? তার মানে অ্যামোনিয়া হেবার্স প্রসেস, ফাউন্টেন এক্সপেরিমেন্ট, অ্যামোনিয়ার সাথে ক্লোরিনের রিয়াকশান, এটা ইম্পর্ট্যান্ট রয়েছে। সিমিলারলি অ্যামোনিয়ার সাথে কপার অক্সাইডের রিয়াকশান কিন্তু ইম্পর্ট্যান্ট, অ্যামোনিয়ার সাথে লেড অক্সাইডের রিয়াকশান কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে। অ্যামোনিয়ার সাথে কার রিয়াকশান? কপার অক্সাইডের রিয়াকশান, অ্যামোনিয়ার সাথে লেড অক্সাইডের রিয়াকশান। এটা লিখে নাও, অ্যামোনিয়ার সাথে কপার অক্সাইডের রিয়াকশান আর অ্যামোনিয়ার সাথে লেড অক্সাইডের রিয়াকশান, ঠিক আছে? 6 নাম্বার খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের রিয়াকশান ইন প্রেজেন্স অফ প্ল্যাটিনাম, ইন অ্যাবসেন্স অফ প্ল্যাটিনাম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রিয়াকশান হয়ে থাকে। একটা জায়গায় ব্রাউন কালারের ফ্লেম তৈরি হবে, অন্য জায়গাতে আমাদের কি তৈরি হবে? অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের রিয়াকশানে একটা হচ্ছে গ্রিন কালারের ফ্লেম তৈরি হবে। যদি আমাদের প্ল্যাটিনাম না থাকে, বার্নিং অফ অ্যামোনিয়া ইন অক্সিজেন, বার্নিং অফ অ্যামোনিয়া ইন অক্সিজেন, যদি শুধু বার্ন করা হয়, শুধু বার্ন করা হচ্ছে অক্সিজেনের প্রেজেন্সে, তাহলে আমাদের নাইট্রোজেন তৈরি হবে আর কি তৈরি হবে? জল তৈরি হবে। আচ্ছা, ব্যালেন্স করতে হবে, ব্যালেন্সটা একটু ক্রিটিক্যাল আছে। এখানে 4টে হবে, এখানে হবে 3টে। নাইট্রোজেন আছে কটা? নাইট্রোজেন হবে 2টো, 2 2 যা 4। আর জল ওয়াটার মলিকিউল আছে কটা? ওয়াটার মলিকিউল হবে 6টা। ব্যাস, এখানে কি কালারের ফ্লেম তৈরি হবে? ইয়েলোইশ গ্রিন, ইয়েলো বা গ্রিন কালারের ফ্লেম তৈরি হয়। নর্মালি আমরা কি দেখতে পাই? গ্রিন ফ্লেম তৈরি করে। আরেকটা রিয়াকশান যদি করি অ্যামোনিয়ার প্রেজেন্সে অক্সিজেনের, এখানে কি দিতে হবে? প্ল্যাটিনাম। যদি প্ল্যাটিনাম থাকে রিয়াকশানটা দেখবে, রিয়াকশানটা অবশ্যই দেখবে, কিন্তু ফ্লেম তৈরি হবে কি? ফ্লেম কিন্তু এখানে তৈরি হবে না, এখানে শুধুমাত্র ব্রাউন গ্যাস তৈরি হবে। ব্রাউন গ্যাস তৈরি হবে মানে কি? নাইট্রাস অক্সাইড আমাদের তৈরি হবে, সেটা পরবর্তীতে রিয়াকশান করে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করবে। তারপরে এখানে রিয়াকশানে কি হবে? ব্রাউন গ্যাস প্রোডাকশন হবে। আর ব্রাউন গ্যাস মানেই মাথায় রাখবে কি তৈরি হচ্ছে? নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো অনেক সময় আইডেন্টিফিকেশনে কিন্তু দিতে পারে যে কোনো জায়গায় ব্রাউন গ্যাস তৈরি হচ্ছে মানে কি তৈরি হচ্ছে? অবভিয়াসলি কি তৈরি হবে? নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হবে। ব্যাস,
এখান থেকে অ্যামোনিয়া থেকে এর বাইরে তেমন কিছু আমাদের করার দরকার নেই, অ্যামোনিয়া থেকে এর বাইরে বিশেষ আসবেও না, এর বাইরে আসবে না, দরকার নেই, প্রয়োজনও হবে না অ্যামোনিয়ার রিয়াকশান। আচ্ছা, অ্যামোনিয়ার সাথে আরেকটা জিনিস মাথায় রেখো, অ্যামোনিয়া থেকে কি করে নাইট্রিক অ্যাসিডকে আমরা বানাতে পারি, ওসওয়াল্ড প্রসেসটা কিন্তু দেখে যাবে। ঠিক আছে, কী প্রসেস? ওসওয়াল্ড প্রসেস কিন্তু দেখবে। ঠিক আছে, অ্যামোনিয়ার মধ্যে থেকে। ওকে, আচ্ছা, অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রির মধ্যে যদি আমি চলে যাই, এবার অ্যামোনিয়া থেকে আলাদা করে অ্যানালাইটিক্যাল করার কিছু নেই, অ্যানালাইটিক্যালকে আমরা আলাদাভাবেই করব, যাতে করে অ্যানালাইটিক্যাল আমরা আলাদাভাবে করে নিতে পারি। আর বারবার বলছি কিন্তু 10 ইয়ার্স ভালো করে ঘেটে যাও, 10 ইয়ার্স ভালো করে পড়ে যাও, কেননা ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু ওখান থেকেই আসবে, আর না হলে ওর আশেপাশে থেকে কোনো জায়গা থেকে আসবে। আচ্ছা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যে রিয়াকশানগুলো অ্যানালাইটিক্যাল থেকে আছে, সেগুলো জাস্ট আমি একটু কয়েকটা বলে দিই, কী করতেই হবে অবশ্যই। দেখো, ওসওয়াল্ড তো হয়ে গেল, অ্যামোনিয়া হলো। মেন এই 5টা যে চ্যাপ্টার রয়েছে, উইথ ইনক্লুডিং অ্যামোনিয়া অ্যান্ড এন্টায়ার ইনঅর্গানিক কেমিস্ট্রি, এটাই কিন্তু অ্যাকচুয়ালি ক্লাস 10-এর আইসিএসসির মেন বেস, মেন পার্ট এটা। ঠিক আছে, সো এটা করলেই কিন্তু বিশেষত আমি আগেই বললাম 60% কভার হয়ে যাবে। সো 60% সত্যিই কভার হয়ে যাবে। এরপর আসছে কি? অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি। অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রির মধ্যে থেকে যদি আমরা নর্মালি দেখি, দেখো অ্যামোনিয়ার সাথে কি প্রথম যেটা করবে, কপার সালফেট। কপার সালফেট ব্লু কালার, তার সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আমি রিয়াকশান লেখাচ্ছি না, রিয়াকশান লেখাতে গেলে টাইম ওয়েস্ট হবে। এমন কপার সালফেটের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশান। সিমিলারলি কপার সালফেট যা করবে, জিঙ্ক সালফেটও তাই করবে। জিঙ্ক সালফেটের সাথে বা জিঙ্ক ক্লোরাইডের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশান করবে। ApSO4-এর সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশান করবে। ZnSO4-এর সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশান। ঠিক আছে, কপার সালফেট, এ দুটো কিন্তু মাস্ট ইম্পর্ট্যান্ট। 3 নাম্বার লেড অক্সাইড, PbCl2, লেড ক্লোরাইডও দিতে পারে বা লেড নাইট্রেটও দিতে পারে, PbNO3(2), PbNO3(2), অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশান। ঠিক আছে, এইবার 4 নাম্বার আমাদের কি আছে? 4 নাম্বার হচ্ছে ApSO4-এর সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশান। এখান থেকে এই 4টে রিয়াকশান তোমাকে করতে হবে। প্রথম সেমভাবে এই কম্পাউন্ডগুলোকে নিয়েই আমাদের কিন্তু কি হবে, কপার সালফেট বা জিঙ্ক সালফেট, লেড নাইট্রেট, বা আমরা যদি বলে থাকি আয়রন ApSO4, এদের সাথেই কিন্তু আমাদের রিয়াকশান হবে। কারণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেমনভাবে করলাম, সেম এই কম্পাউন্ডগুলোকে নিয়েই আমরা কার সাথে রিয়াকশান করব? সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশান। প্রত্যেকটা তাহলে কটা রিয়াকশান? 1, 2, 3, 4টে। তাহলে সেম রিয়াকশান কার সাথে? সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশান। 4টে রিয়াকশান করে ফেলো এক্ষুনি বাড়িতে গিয়ে, যে এক্ষুনি নর্মালি ভিডিও অফ করে এই রিয়াকশানগুলোকে করে ফেলবে। ওকে, ব্যাস এই রিয়াকশান আছে। আর ওদিক থেকে সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য অ্যালুমিনিয়াম আর জিঙ্কের রিয়াকশান। মেটালের মধ্যে থেকে কী করব? সোডিয়ামের মধ্যে থেকে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যালুমিনিয়ামের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশানটা করবে, জিঙ্কের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশানটা করবে। ব্যাস, ঠিক আছে। আরেকটা জিনিস মাথায় রাখবে, সেটা হলো ক্যালসিয়ামের সল্ট। ক্যালসিয়ামের যে সল্ট আছে, সাপোজ ধরো ক্যালসিয়াম নাইট্রেট আছে, ক্যালসিয়াম নাইট্রেট কিন্তু সবসময়ের জন্য হোয়াইট প্রেসিপিটেট ফেলবে। কার হোয়াইট প্রেসিপিটেট ফেলবে? হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের হোয়াইট প্রেসিপিটেট ফেলবে। আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের হোয়াইট প্রেসিপিটেট যদি আমাদের থাকে, সেটা কিন্তু কখনোই সলিউবল হবে না। মানে কি, সাপোজ ধরো ক্যালসিয়াম সালফেট আছে, এই রিয়াকশানটা কিন্তু আসে, সোডিয়াম হাইড্রোক্সাইড নিলে কিসের প্রেসিপিটেট ফেলবে? CaOH(2), হোয়াইট প্রেসিপিটেট তৈরি হবে। ক্যালসিয়াম সালফেটের সাথে হোয়াইট প্রেসিপিটেট তৈরি হবে, সাথে সাথে Na2SO4 তৈরি হবে। তাহলে কটা Na2SO4? 2টো Na2SO4 হবে। আমরা যদি ব্যালেন্স করি, তাহলে এখানে লাগবে কটা? 2টো। ক্যালসিয়াম একটা আছে, ব্যাস মিলে গেছে। হোয়াইট প্রেসিপিটেট কিন্তু এখান থেকে তৈরি হলো। অনেক সময় কি বলে, যে যদি আমরা এই রিয়াকশানটা করতাম সাপোজ ধরো লেড নাইট্রেটের সাথে, PbNO3(2), দুটোর কালারই কিন্তু হোয়াইট। ক্যালসিয়াম সালফেটের কালার হোয়াইট, লেড নাইট্রেটের কালার কী হবে? হোয়াইট হবে।
তাহলে লেড নাইট্রেটের মধ্যে যদি দুটো সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা যদি অ্যাড করতাম, সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যাড করতাম, তাহলে কী হতো, PbOH2 এর হোয়াইট প্রেসিপিটেট পড়তো। এখানেও কিন্তু কী হতো, হোয়াইট প্রেসিপিটেট পড়তো। সাথে সাথে তৈরি হতো দুটো NaNO3 তৈরি হতো। তাহলে দুটো NaNO3 তৈরি হতো আর হাইড্রোক্সাইডের হোয়াইট প্রেসিপিটেট পড়তো। কিন্তু এবার অনেক সময় কোয়েশ্চেন আসে যে ক্যালসিয়াম সালফেট, লেড নাইট্রেট দুটোর কালারই কী হয়, হোয়াইট হয়। তাহলে তুমি কি করে ডিস্টিংগুইশ করবে কোনটা কি? সবসময় মাথায় রাখবে এখানে যে ক্যালসিয়াম সালফেটের হোয়াইট প্রেসিপিটেট পড়ছে সেটা কিন্তু কোনোভাবে সলিবল হবে না। কিন্তু তুমি যদি এর মধ্যে এক্সেস সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও, কি করলাম, এক্সেস সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিই, তাহলে এটা কিন্তু কি তৈরি হবে, সলিউবল সল্ট তৈরি হবে। তার মানে কী হবে, এখানে হোয়াইট প্রেসিপিটেটটা সলিবল হয়ে যাবে কোথায়, লেড নাইট্রেটের মধ্যে সলিবল হয়ে যাবে, কিন্তু ক্যালসিয়াম সালফেটে কিন্তু কোনো রকমের আমাদের হোয়াইট প্রেসিপিটেট কিন্তু ডিসলভ হবে না, এটা যেন মাথায় থাকে। ব্যাস, দ্যাট ইজ অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির মধ্যে থেকে এই কটা করো। অ্যালুমিনিয়াম আর জিঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যালুমিনিয়াম জিঙ্কের রিয়াকশান, ওদিক থেকে কপারের রিয়াকশান আর জিঙ্ক সালফেটের রিয়াকশানও কিন্তু ইম্পর্টেন্ট। এই রিয়াকশানটা কিন্তু অন্যভাবেও আসতে পারতো, Al2O3 সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশান বা লেড অক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশান। আর একটাও কী হতে পারে, Al2O3 সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশান, এটাও করবে। আর একটা করবে লেড অক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশান। তাও রিয়াকশান মুখস্থ করতে হবে, রিয়াকশান মুখস্থ ব্যতীত অন্য কোনো দ্বিতীয় রাস্তা নেই। এটা একদম সিম্পল কথা, মাথায় রাখো, কান খুলে চিরন্তন সত্যটাকে জেনে পড়ো। এবার ভিডিও অফ করো, অফ করে পড়া স্টার্ট করো। সিম্পল লজিক। বই না পড়লে কিছু হবে না, ওসব ভিডিও দেখে যাচ্ছি তারপরে করছি, বই পড়তে হবেই। দ্যাট ইজ দ্য ফাইনাল কথা। ওকে, চলো।